আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ফটকে পতাকা টাঙিয়ে জয় বাংলা স্লোগান, দখলে নেওয়ার দাবি যুব মহিলা লীগ নেতাকর্মীদের। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের চিঠি, আলোচনায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে শেষ সময়ের মার্কিন চুক্তি, বিষয়বস্তু নিয়ে কাটেনি ধোঁয়াশা। দেশের রাজনৈতিক রেসে অপরিহার্য হয়ে পড়বে আওয়ামী লীগ, গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য, জামায়াত বিএনপির কোন্দলে পরিস্থিতি ঘোলাটের শঙ্কা। যানজট বিবেচনায় কমানো হয়েছে প্রধানমন্ত্রীর প্রটোকল বহর, সাপ্তাহিক ছুটির দিনে অফিস করার সিদ্ধান্ত, প্রশংসায় ভাসছেন তারেক রহমান। গণভোটের রায় নিয়ে সিনিমিনি হলে আন্দোলনে যাবে বিরোধী জোট, জামায়াত নেতা আব্দুল্লাহ তাহেরের কড়া হুঁশিয়ারি, জানালেন জুলাই সনদ বাস্তবায়নে কোনো ছাড় নয়। তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফোন, শুভেচ্ছা জানিয়ে দিলেন একসঙ্গে কাজ করার বার্তা। জুলাই গণঅভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছিল উত্তেজিত জনসাধারণ। প্রায় ১.৫ বছর পর এবার সেই কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি রেখে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী স্লোগান দিয়েছে। শুক্রবার সকাল 8:30টার দিকে সংগঠনের 10 থেকে 12 জন নেতাকর্মীকে ধানমন্ডি 3A সড়কের 51 নম্বর বাড়িটির সামনে দেখা যায়। তারা জানান, রিস্ক নিয়েই কার্যালয়ে গিয়ে পতাকা উত্তোলন করেছে। এর আগে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে টানা 15 বছরের শাসনাবসান ঘটে আওয়ামী লীগের। সেদিন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন চলে যায় জনতার দখলে, সেখানে ব্যাপক ভাঙচুর লুটপাট চলে। সেদিন ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও হামলা হয়। ওই কার্যালয়ের 3টি ভবনে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। গত বছরের মে মাসে আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। সেই হিসেবে যুব মহিলা লীগের কার্যক্রমও নিষিদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় লাভের পর এখন আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে পুনরায় আলোচনা করতে দেখা যাচ্ছে বেশ কিছু রাজনীতিবিদকে। রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির মতে, রাজনৈতিক কর্মকাণ্ডে সঙ্গত কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবেন এবং রাজনীতির যে রেস, সেখানে আওয়ামী লীগ অপরিহার্য হয়ে পড়বে, বিএনপির জন্যও অপরিহার্য হয়ে পড়বে এবং জামায়াতের জন্যও অপরিহার্য হয়ে পড়বে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তাকে এসব কথা বলতে শোনা যায়। তিনি বলেন, বিএনপি ভার্সেস জামায়াত, যারা এই রাজনীতির রেইসে সফল হবেন তারা এক পক্ষে থাকবেন, আর যারা ব্যর্থ হবেন তারা দল ভারী করার জন্য আওয়ামী লীগকে টেনে নেবেন। এছাড়া বিরোধী দল হিসেবে যদি জামায়াত খুশি হয় বা তারা যদি খুব সফল হয়ে যায়, তাহলে জামায়াত পরবর্তী সময়ে নির্বাচনে ক্ষমতায় আসবে, আর বিএনপি তখন প্রমাদ গুনবে। জামায়াতকে মাঠে মোকাবেলার জন্য আওয়ামী লীগের সহযোগিতা দরকার, তখন বিএনপি আওয়ামী লীগের জন্য একটা উইন্ডো খুলে দেবে। অন্যদিকে জামায়াত যদি দেখে সরকারের জনপ্রিয়তা তুঙ্গে, তারেক রহমান খুব ভালো করছেন, তারা কোনো অবস্থাতে পেরে উঠছেন না, তখন মাঠের রাজনীতি করার জন্য, সংখ্যাধিক্য দেখানোর জন্য আওয়ামী লীগের জন্য একটা উইন্ডো খুলে দেবে। তিনি আরও বলেন, ইন্টারন্যাশনালি যদি দেখেন আপনি স্পষ্ট দেখবেন ইউনূস সরকারের পতন, অতি দ্রুত নির্বাচন, তারেক রহমান সরকারের অভিযাত্রা, এর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমর্থন আছে। অন্যদিকে নিয়ন্ত্রণের কথা বললে ভারতের নিয়ন্ত্রণ বেশি, সেটা বলেন বা নরেন্দ্র মোদী বলেন অথবা অন্য যা কিছুই বলেন, সেক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এটি আওয়ামী লীগের জন্য ইতিবাচক ধারা তৈরি করবে। সেই ইতিবাচক ধারার আনন্দে শেখ হাসিনা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাংলাদেশের মানুষের মতো। গোলাম মাওলা রনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী যারা গত 17 মাসে অস্থিরতার মধ্যে ছিলেন, এই গণতান্ত্রিক পরিবেশে তারা যদি মিষ্টি বিতরণ করে থাকেন, তাহলে আমি খারাপ কিছু দেখছি না। এটি নতুন সরকারের জন্য শুভ লগ্ন, শুভ সূচনা বলে মনে করেন তিনি। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে সরকার গঠন করেছে বিএনপি। সরকার গঠনের পর একাধিক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, যার কারণে তিনি ব্যাপক প্রশংসিত হচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া সিদ্ধান্তগুলো হচ্ছে সরকারি গাড়ি চালক ও জ্বালানি ব্যবহার না করে নিজস্ব ব্যবস্থাপনায় চলাচল, প্রটোকল কমানো ও শনিবারেও অফিস করা, জনদুর্ভোগের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর গাড়িবহরের সংখ্যা 4টিতে নামিয়ে আনা এবং প্রধানমন্ত্রীর চলাচলের সময় সড়কের দুই পাশে পুলিশের সারিবদ্ধ অবস্থান প্রথা বাতিল করা।
এছাড়াও রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া সাধারণ চলাচলে গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার না করা ও জনভোগান্তি কমাতে মন্ত্রিসভার বৈঠক অধিকাংশ সময় সচিবালয়ে আয়োজন করা। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান গণমাধ্যমকে এসব বিষয় অবহিত করেন। তিনি জানান, দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে রাজধানীর গুলশানের বাসাতেই থাকছেন তারেক রহমান। এছাড়া চলাচল করছেন নিজের সাদা টয়োটা গাড়িতেই। এদিকে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত 12টা 1 মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে দিবসটিকে ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক AK শহীদুর রহমান। গণমাধ্যমকে তিনি জানান, শহীদ মিনারের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করেছে। পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন এ র্যাব কর্মকর্তা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। গণভোটের রায় নিয়ে ছিনিমিনি খেললে বিরোধী জোট আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, যে জুলাই অভ্যুত্থানের কারণে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই জুলাই সংস্কার কমিশনকে অস্বীকার করা জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানির নামান্তর। এই ইস্যুতে জামায়াত কোনো ছাড় দেবে না। তিনি বলেন, সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। জাতীয় দৈনিক মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে ডাক্তার তাহের এসব কথা বলেন। সিঙ্গাপুর সফররত ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই সাক্ষাৎকারে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয় তুলে ধরেন। জামায়াত জনমানুষের সমর্থন পেয়েছে এবং জনগণ তার দলের প্রার্থীদের মন খুলে ভোট দিয়েছে দাবি করে আব্দুল্লাহ তাহের বলেন, ক্যালকুলেটিভ পদ্ধতিতে কমপক্ষে 50 আসনের ফলাফল পরিবর্তন করা হয়েছে। বিদায়ী অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা পরিকল্পিতভাবে 10 থেকে 15 হাজার ভোটের মেকানিজম করে জামায়াত প্রার্থীদের পরাজিত করেছেন। জামায়াত প্রার্থীরা দেখেছেন মানুষ তাদের স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে, কিন্তু দিন শেষে এই ভোটের ফলাফল যে পরিবর্তন করা যায় সে ব্যাপারে তারা সতর্ক ছিলেন না। ফলে জনগণের ভোট তাদের পক্ষে পড়লেও গণনার সময় তা চলে গেছে প্রতিপক্ষের অনুকূলে। নির্বাচনোত্তর জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে দেখছেন আব্দুল্লাহ তাহের। জাতীয় পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ না নেয় এবং জামায়াত জোট সরকারের শপথ অনুষ্ঠানে না থাকা জনমনে কি বার্তা দেয় এমন প্রশ্নে আব্দুল্লাহ তাহের বলেন, জামায়াতের বক্তব্য পরিষ্কার, তারা যে কোনো ভালো কাজে সরকারকে সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বেলা 3টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। টেলিফোনে আলাপকালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে একসাথে কাজ করবে বলে জানিয়েছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসাথে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষ করার পর দেশে ফিরেই প্রধানমন্ত্রীর দায়িত্ব কাঁধে তুলে নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর আন্তর্জাতিক অঙ্গন থেকে তাকে শুভেচ্ছা জানান নেতারা এবং একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথা জানাতে থাকেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলেও সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের অর্ধেকের বেশি উপদেষ্টা এখনও তাদের নামে বরাদ্দ সরকারি বাসা ছাড়েননি। 16 জন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা 2 জন, বিশেষ সহকারী সহ 18 জন সরকারি বাসা বরাদ্দ নিয়েছিলেন। তাদের মধ্যে 9 জন বাসা ছেড়ে দিলেও বাকি 9 জন এখনও সরকারি বাসায় অবস্থান করছেন, এমনটাই জানা গেছে গণপূর্ত অধিদপ্তরের সিটিজনের তথ্যে। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যারা এখনও বাসা ছাড়েনি তাদের এরই মধ্যে বিষয়টি জানানো হয়েছে। তবে সংশ্লিষ্টরা আশা করছেন চলতি মাসের মধ্যেই তারা বাসা ছেড়ে দিতে পারেন। বিদায়ী অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা এখনও পর্যন্ত বাসা ছাড়েননি তারা হলেন আসিফ নজরুল, CR আবরার, মোহাম্মদ ফাউজুল করিম খান, বিধান রঞ্জন রায় পোদ্দার, মোহাম্মদ তৌহিদ হোসেন, ফারুকি আজম, বীর প্রতীক ও শারমিন এস মুর্শিদ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরাদ্দ পাওয়া এসব বাসার সবকটি উপদেষ্টারা বাসভবনের কাজে ব্যবহার করতেন না। বেশ কয়েকজন উপদেষ্টা বাসাগুলো ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করতেন। বর্তমানে নতুন মন্ত্রীদের জন্য বাসা বরাদ্দের প্রস্তুতি চলছে।
ধানমন্ডি, মিন্টো রোড, হেয়ার রোড, কাকরাইল ও গুলশান এলাকায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য 40টি বাসা রয়েছে। এর মধ্যে বর্তমানে 10টি বাসা প্রস্তুত আছে এবং বাকিগুলো মেরামত ও রং করার প্রক্রিয়া চলছে। জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এখন নতুন সরকারের মূল ফোকাস। এ লক্ষ্যে 180 দিনের স্বল্পমেয়াদী কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি সরকার। এরই মধ্যে ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ, নদী, খাল, জলাধার খনন ও পুনর্খনন নিয়ে কার্যক্রম শুরু হয়ে গেছে। এছাড়াও রমজানেই পাইলট প্রজেক্ট হিসেবে 8 বিভাগের 8 উপজেলায় ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন সামনে রেখে এবার সংগঠনের দিকেও মনোযোগী হচ্ছে দলটি। নির্বাচনে ধানের শীষ না পেয়ে দলের নেতারা বিদ্রোহী প্রার্থী হওয়ায় তৃণমূলের অনেক জায়গায় সংগঠন কার্যত বিভক্ত হয়ে পড়ে। এ অবস্থায় তৃণমূলের সংগঠন গুছিয়ে সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন নিয়েই স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করতে চায় বিএনপি। সিদ্ধান্ত না হলেও এর অংশ হিসেবে ঈদুল ফিতরের পর তৃণমূল পুনর্গঠনে হাত দিতে পারে দলটি। দলীয় সূত্রে এমন তথ্য জানা গেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্ধশতাধিক আসনে বিদ্রোহী প্রার্থী হয়ে দলকে চ্যালেঞ্জে ফেলেছিলেন ধানের শীষ প্রতীক না পাওয়া বিএনপি নেতারা। যদিও বিষয়টি সহজেই উতরে এককভাবে 2/3 আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি। তবে নির্বাচনে এত সংখ্যক বিদ্রোহী প্রার্থী হওয়া নিয়ে চিন্তিত দলটি। তাই এর প্রকৃত কারণ অনুসন্ধানে নামছে বিএনপি। দলটি বুঝতে চায় দলের নেতারা নিজেদের অধিকতর যোগ্য মনে করছেন নাকি কারো ইন্ধনে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তারা। দলটি মনে করছে নির্বাচনে পাশ করার প্রবল সম্ভাবনা ছিল, এরকম বেশ কয়েকজন প্রার্থীও হেরে গেছেন। এদের মধ্যে খুলনা 2 আসনের নজরুল ইসলাম মঞ্জু, রংপুর 6 আসনের সাইফুল ইসলাম, ময়মনসিংহ 1 আসনের সৈয়দ ইমরান সালেহ প্রিন্স অন্যতম। ধানের শীষের এমন প্রার্থীরা কেন হারলেন এর কারণও জানতে চায় দল। তাই এই দুটি বিষয় নিয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে শিগগিরই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিএনপি। বিএনপির দপ্তর বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যেসব নেতা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন এমন অন্তত 71 জনকে দল থেকে বহিষ্কার করা হয়। আর দলীয় বা দল সমর্থিত জোট প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেয় সারা দেশের বিভিন্ন এলাকায় সহস্রাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়। বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড প্রসঙ্গে দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল গণমাধ্যমকে জানান, সামনে স্থানীয় সরকারের নির্বাচনগুলো পর্যায়ক্রমে হতে থাকবে। সুতরাং দলকে গুছিয়ে সুসংগঠিত রাখতে কাজ করবে বিএনপি। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।